আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের জিএসটি স্ট্যান্ডার্ড কিছু সিলেক্টিভ টপিক পড়ব, যেটা পড়লে আমাদের একটা কম্প্যাক্ট গোছানো প্রস্তুতি হবে। তাহলে চলো শুরু করি। আমরা তো পর্যায় সারণী নাম সবাই শুনছি, তাই না? তাহলে পর্যায় সারণী হচ্ছে গিয়ে আবিষ্কারক হচ্ছে দুইটা। প্রথম আবিষ্কার, যিনি প্রথম আবিষ্কার করছে ওই পর্যায় সারণীর নাম হচ্ছে প্রথম আবিষ্কার। প্রথম পর্যায় সারণী তৈরি করেন হচ্ছে মেন্ডেলিভ। আর আধুনিক পর্যায় সারণীর হচ্ছে বিজ্ঞানী নিলস বোরকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক। তাহলে প্রথম আবিষ্কার যিনি করছে মেন্ডেলিভ, 63টি মৌলকে নিয়ে প্রথম আবিষ্কার করছে। সেখানে হচ্ছে 12টি পর্যায় আর 8টি গ্রুপে তিনি প্রথম পর্যায় সারণী এটা বিন্যস্ত করছেন। আর বিজ্ঞানী নিলস বোর হচ্ছে আধুনিক পর্যায় সারণীর জনক, যেখানে মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এগুলা বেসিক পড়াশোনা, এগুলো তোমরা সবাই জানো। সিলেক্টিভ যেগুলো না পড়লেই না, পরীক্ষায় আসার মতো কোশ্চেন, আমরা সেইগুলো পড়ব। এস ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 14টি। এগুলা মনে রাখতে হবে, এমসিকিউতে আসে। এস ব্লকের মৌল সংখ্যা 14টি। পি ব্লকের মৌল সংখ্যা 36টি। ডি ব্লকের মৌল সংখ্যা 41টি। আর এফ ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 27টি। 14, 36, 41, 27 এরকম করে মনে রাখলে হবে। SPDF। আর হচ্ছে ডি ব্লকের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়, যেখানে ডি অরবিটাল আংশিক অপূর্ণ থাকবে, আংশিক অপূর্ণ, ডি 1 থেকে 9 পর্যন্ত। এই অবস্থাকে বলা হয় অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য পড়তে হবে। বৈশিষ্ট্যগুলি খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কেমিস্ট্রির যেখানে বৈশিষ্ট্য সব দেখবা, ওইগুলো খুবই ইম্পর্টেন্ট, ওইগুলা পড়বা। অবস্থান্তর মৌলসমূহে পরিবর্তনশীল যোজ্যতা থাকে, আর তারা রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, তারা প্রভাবক রূপে ক্রিয়া করে, তারা প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। আর এফ ব্লকে হচ্ছে গিয়ে ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড সিরিজের মৌল থাকে। ল্যান্থানাইড সিরিজ আর অ্যাক্টিনাইড সিরিজের মৌল টোটাল হচ্ছে গিয়ে 30টি। আর ল্যান্থানাইড আলাদাভাবে দেখতে যাই যদি, তাহলে ল্যান্থানাইডে 15টি আর অ্যাক্টিনাইডসে 15টি থাকে। এই যে এস ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হচ্ছে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন সংখ্যা। যদি আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে 1s2, তাহলে এর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে এর গ্রুপ সংখ্যা, এই 2ই হচ্ছে গ্রুপ সংখ্যা। পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হচ্ছে 10+ সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, NS এবং NP। আচ্ছা, এই NS এর উপরে যতগুলা ইলেকট্রন থাকবে, তার S আর P এর সাথে 10 যোগ করে দিলেই আমরা পি ব্লকের মৌলগুলোর গ্রুপ সংখ্যা পেয়ে যাব। এরকম ডি ব্লকে হচ্ছে n-1 × D + NS। আর এফ ব্লক মৌলগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হচ্ছে F ব্লক মৌলসমূহ পর্যায় সারণীর 3 নং গ্রুপে অবস্থান করবে। যেটা এখানে বললাম, এই যে এইগুলা এখানে বিস্তারিত আকারে লিখে দিছে, তোমরা পড়ে নিও। পড়লেই বিস্তারিত আকারে পড়লে তোমরা বুঝতে পারবা, তাইলে ব্যাপারটা আরো ইজি লাগবে। আমি এগুলা রিডিং পড়াই আর ভিডিও লং না করি তোমাদের জন্য। এবার আমরা বিভিন্ন ব্লকের মৌলের সাধারণ ধর্মাবলী সম্পর্কে জানব।
প্রথম হচ্ছে এস ব্লক মৌল। এস ব্লক মৌল হচ্ছে গ্রুপ 1-এর মৌলগুলোকে এস ব্লক মৌল বলা হয়, আর গ্রুপ 1-এর মৌলগুলোই হচ্ছে ক্ষার ধাতু। তো ক্ষার ধাতু আমরা কীভাবে চিনব? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স বলে দেই। লি না কে রুবি সেচে ফেলেছে, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, লি না কে রুবিতে রুবিডিয়াম, সেচেতে সিজিয়াম, ফেলেছেতে ফ্রান্সিয়াম। এগুলো হচ্ছে ক্ষার ধাতু। এগুলোর হচ্ছে আয়নীকরণ শক্তি খুবই কম থাকে, যার কারণে তারা দ্রুত ইলেকট্রন ছাড়তে পারে। তার জন্য এরা খুব দ্রুত পানির সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটাইতে পারে এবং হাইড্রোক্সাইড গ্যাস উৎপন্ন করে, ধাতব হাইড্রোক্সাইড গ্যাস। এই তো। আর গ্রুপ 2-এর মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এখান থেকে শুধু এটা মনে রাখবে, এই এস ব্লক মৌলের হচ্ছে গিয়ে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটাই খুবই কম থাকে, খুবই কম। এখান থেকে আর কিছুই পড়ার দরকার নেই। এস ব্লক মৌল হচ্ছে নরম নমনীয় ধাতু, যেমন এরা হচ্ছে সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়। আর যদি দেখি গ্রুপ 1 ও 2-এর ক্যাটায়ন সমূহে কোনো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকায় এদের যৌগসমূহ বর্ণহীন। তাহলে গ্রুপ 1 ও 2-এর হচ্ছে গিয়ে ইলেকট্রন সমূহে, তাহলে আমরা বুঝলাম যে গ্রুপ 1 ও 2-এর ক্যাটায়ন সমূহে বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকায় মৌলসমূহ হচ্ছে বর্ণহীন, এরা কোনো বর্ণ প্রদর্শন করে না। আর ক্যাটায়ন সমূহে বিজোড় ইলেকট্রন না থাকায় এরা ডায়াম্যাগনেটিক বা চৌম্বকক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। এস ব্লক মৌলগুলো হলো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, আর এস ব্লক মৌলসমূহ হচ্ছে তীব্র বিজারক রূপে ক্রিয়া করে। আর হচ্ছে এটা ইম্পর্টেন্ট, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন বার্নার শিখায় বর্ণ প্রদর্শন করে। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কখনোই বুনসেন বার্নারে কোনো বর্ণ দিবে না, তারা একবারে নিরপেক্ষ বলতে পারো, কোনো বর্ণই দেয় না, বর্ণহীন। এটা এমসিকিউতে আসে, জিএসটির আগেও আসছে। এই যে এটাও মনে রাখো, বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে। বেরিলিয়াম ব্যতীত অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে, বেরিলিয়াম কোনো আয়নিক যৌগ গঠন করে না। পি ব্লকের মৌলসমূহের ধর্ম যদি দেখতে যাই, তাহলে পি ব্লকে মৌল সংখ্যা হচ্ছে 36টি, আর পি ব্লকে 12টি হচ্ছে ধাতু থাকবে আর 6টি অপধাতু। তো 12টি ধাতু মনে রাখার চেয়ে আমরা যদি 6টি অপধাতুর কথা মনে রাখি তাহলেই হয়। তাইলে তোমরা এখান থেকে 6টা অপধাতুর নাম মনে রাখবা। আর হচ্ছে পি ব্লকের বেশিরভাগই হচ্ছে তড়িৎ ঋণাত্মক অধাতু, আর এরা একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, শক্তি স্তর মানে সেম থাকে, আর মৌলসমূহের পারমাণবিক আকার হ্রাস পায়। একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া বিজারণ ক্ষমতা হ্রাস পাবে, আর একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, আয়নীকরণ বিভব হ্রাস পাবে, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এখান থেকে তোমরা এগুলো এমসিকিউ এর জন্য পড়ে নিও। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পি ব্লকের মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। আর এখান থেকে পড়বা AlCl3 ডাইমার অণু গঠন করে। এখন কেন গঠন করে, কি জন্য গঠন করে, এগুলা হচ্ছে গিয়ে আমরা এইচএসসি সৃজনশীলে লিখে আসছি। এখন তো এত বিস্তারিত পড়ার সময় নেই, তাই না? আমরা শুধু এমসিকিউ এর জন্য জেনে রাখবো AlCl3 ডাইমার অণু গঠন করে। আর হচ্ছে উভধর্মী অক্সাইডগুলো মধ্যে হচ্ছে Al2O3 উভধর্মী অক্সাইড, এটাও মনে রাখবা। Al2O3 হচ্ছে উভধর্মী অক্সাইড। এই যে এটা কিন্তু জিএসটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন গ্যাস।
নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন গ্যাস। ক্ষারধর্মীর ব্যাপারগুলো যদি দেখতে যাই তাহলে NH3 PH3 এগুলো হচ্ছে দুইটাই ক্ষারধর্মী, আর PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্মী। এটা যদি জিজ্ঞেস কোশ্চেনে দেখো কোনটার থেকে কোনটা বেশি ক্ষারধর্মী এরকম গ্রেটার দেন লেস দেন আকারে যদি আমরা MCQতে দেখি তাহলে এটা লাগবে। এছাড়া আমরা জেনে রাখবো NH3 PH3 উভয় ক্ষারধর্মী। ডি ব্লক মৌলের যদি সাধারণ ধর্ম দেখি তাহলে ডি ব্লক মৌলগুলো অবস্থান্তর ধাতু, ডি ব্লক মৌলগুলো রঙিন যৌগ গঠন করে অবস্থান্তর ধাতু। এগুলো হচ্ছে ভারী ধাতু, এগুলা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে সব কিছুই বেশি বেশি। আর ডি ব্লকের ভারী ধাতু কঠিন ও শক্ত হয়, ব্যতিক্রম শুধু মার্কারি। আর হচ্ছে ডি ব্লক মৌলসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। ডি ব্লকের মৌলের আয়নীকরণ শক্তি এস ব্লক মৌল অপেক্ষা বেশি হয়, কিন্তু পি ব্লকের মৌল অপেক্ষা আবার কম। আর ডি ব্লক মৌল তড়িৎ ধনাত্মক ধাতব মৌল হলেও এদের তড়িৎ ধনাত্মকতাও এস ব্লক মৌল অপেক্ষা কম থাকে। ডি ব্লকের মৌলসমূহ প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ এরা চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বকের দ্বারা আকর্ষিত হয়। আচ্ছা এই ছকের মাধ্যমে আমরা পর্যাবৃত্ত ধর্ম, পারমাণবিক আকার, ধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি এগুলা মানে পর্যায়ে কীরকম হয়, গ্রুপে কীরকম হয় সেগুলো জেনে নিই। এর পিছনে আর কি সব কিছুই বিস্তারিত দেওয়া আছে। এর থেকে আমরা যদি আমরা সিলেক্টিভ টপিক যদি খুবই ছোট আকারে পড়তে পারি তাহলে একটা গোছানো প্রস্তুতি হবে, আমাদের সময় কম লাগবে। সেজন্য আমি তোমাদের একটা খুবই স্বল্প সময়ের জন্য গোছালোভাবে কিভাবে পড়বে সেটা দেখাই দিব। ধাপ। ধতে হচ্ছে ধাতব ধর্ম, আর পতে হচ্ছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। একই পর্যায়ে ধাতব ধর্ম হচ্ছে একই পর্যায়ে যতই আমরা বাম থেকে ডানে যাব পারমাণবিক আকার তত কমবে, ধাতব ধর্ম কমবে, পারমাণবিক ব্যাসার্ধও কমবে। আর আই দিয়ে আমরা মনে রাখতে পারি, আইতে হচ্ছে আ দিয়ে হচ্ছে আয়নীকরণ শক্তি, রস্বইতে ইলেকট্রন আসক্তি, ত দিয়ে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। একই পর্যায়ে আমরা যত বাম থেকে ডানে যাব ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, তড়িৎ ঋণাত্মক হবে। আর একই গ্রুপে যদি দেখি তাহলে আমরা যতই উপর থেকে নিচের দিকে নামবো তত হচ্ছে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তোমরা নিশ্চয়ই পর্যায় সারণীর মৌলগুলো পারো, তাই না? 30টা মৌল মুখস্থ থাকলেই হয়, এরপর আর লাগে না। ছন্দ আকারে মুখস্থ আশা করি তোমরা পারো, এগুলো আমরা 9-10-এ সবাই পড়ছি। যদি পর্যায়ের ক্ষেত্রে দেখতে যাই, আমরা যতই বাম থেকে ডানের দিকে যাব পর্যায়ের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পাবে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। আর যদি গ্রুপের ক্ষেত্রে দেখি আমরা যত উপর থেকে নিচের দিকে যাব এগুলো তত হ্রাস পাবে। শর্টকাট টেকনিক। আচ্ছা এখান থেকে আয়নিক বন্ধন আমরা কিভাবে চিনব? আয়নিক বন্ধন গঠিত হয় গিয়ে ধাতু প্লাস অধাতু, ধাতু প্লাস অধাতু, আর সমযোজী হচ্ছে অধাতু প্লাস অধাতু দিয়ে সমযোজী যৌগ গঠিত হয়। সিগমা বন্ধন, পাই বন্ধন মনে রাখার একটা টেকনিক আছে। শতে হচ্ছে সিগমা আর শতে হচ্ছে সামনাসামনি, তার মানে সিগমা বন্ধন হচ্ছে সামনাসামনি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন গঠিত হয়। পতে হচ্ছে পাই বন্ধন, পতে হচ্ছে পাই, আর পতে হচ্ছে পাশাপাশি, তাহলে পাই বন্ধন পাশাপাশি অধিক্রমণের ফলে গঠিত হয়, যেখানে ইলেকট্রনের ঘনত্ব খুবই কম থাকে। আর সিগমা বন্ধনে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে সিগমা বন্ধন পাই বন্ধন উভয় কিন্তু সমযোজী বন্ধন।
আচ্ছা, এখান থেকে আমাদের সংকর অরবিটালের প্রকারভেদটা পড়তে হবে। sp3 সংকরণ হচ্ছে চতুস্তলকীয়, CH4 হচ্ছে চতুস্তলকীয় গঠন। এখানে সবগুলোই আমাদের পড়তে হবে, সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু কিছু কিছু মনে রাখার টেকনিক আছে, আর কিছু কিছু তোমাদের মানে মুখস্থের মতো মনে রাখতে হবে। যেমন sp3d, এটা হচ্ছে পঞ্চভুজীয়, তাহলে PCl5, এখানে 5 আছে, তাহলে এর গঠন আমরা কীভাবে দেখতে পারবো? ত্রিকোণাকার মানে 3 আর দ্বিপিরামিড মানে 2, তাহলে 3 2 5, তাহলে এটা কী হবে? PCl5 এর গঠন। এরকমভাবে তোমরা মিলাই মিলাই মনে রাখো, এটা ইম্পর্টেন্ট। আর আছে বন্ধন কোণ, এগুলাও ইম্পর্টেন্ট। এই যে এই শখটা পুরোপুরি মনে রাখতে হবে। এখানে মানে যৌগের অণু দেওয়া আছে, যৌগ দেওয়া আছে, তারপরে আকৃতির নাম দেওয়া আছে, অণু গঠন দেওয়া আছে, বন্ধন কোণ দেওয়া আছে, এটা পুরোপুরি মনে রাখতে হবে। এখান থেকে তোমরা এই যৌগগুলোর সংকরণ আর হচ্ছে আকৃতি আর হচ্ছে বন্ধন কোণ, এগুলো মনে রাখবে, এগুলা লাগবে, MCQতে আসে।